বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প গন্ডার, রচনা প্রমথনাথ বিশি, পাঠ সৌরভ হাওলাদার। আসামের গভীর অরণ্যে খড়গনাশা নামে এক গন্ডার বাস করিত। সে অন্যান্য গন্ডার দলের সহিত নলখাগড়া বেষ্টিত পল্ললে ডুব দিয়া ও সাঁতার কাটিয়া দীর্ঘ দিন যাপন করিত, খাদ্য সংগ্রহ করিয়া বনে বনে ভ্রমণ করিত এবং জ্যোৎস্না রাত্রিতে মাঠের মধ্যে ছুটাছুটি করিয়া বেড়াইত। কিন্তু তাহার মনে সুখ ছিল না। অন্যান্য গন্ডারগণ তাহাকে বড়ই অবহেলা করিত। গন্ডারের চামড়া যে অত্যন্ত পুরু, এই সত্য এখন মানুষও জানিয়া ফেলিয়াছে এবং এই কঠিন সত্য লইয়া গন্ডারকুল গৌরব করিয়া থাকে। খড়গনাশার চামড়া আশানুরূপ পুরু ছিল না বলিয়া তাহার দলের গন্ডারসমূহ ঠাট্টা করিত। তাহাকে বলিত, তোমার চামড়া মানুষের মতো কোমল, তোমার গন্ডারকুলে না জন্মিয়া মানুষের ঘরেই জন্ম লওয়া উচিত ছিল। কিন্তু জন্মটা তো আর তাহার হাতে নয়, কাজেই কেন যে এই অপরাধের জন্য সে শাস্তি ভোগ করিবে তাহা সে বুঝিতে পারিত না। এমন সময়ে এক ঘটনা ঘটিল। সেই অরণ্য প্রদেশের গন্ডার রাজের দেহান্ত ঘটিলে শ্রাদ্ধোপলক্ষে আর সকলেরই নিমন্ত্রণ হইল, কেবল খড়গনাশা নিমন্ত্রিত হইল না। ইহাতে সে যৎপরণাস্তি লজ্জিত ও অপমানিত বোধ করিয়া আত্মহত্যা করিতে মনস্থ করিল। কিন্তু মরিবার উপায় কি? সে শুনিয়াছিল মানুষেরা অনেক সময় দম্পতি কলহের পরিণামে গলায় দড়ি দিয়া মরে, কিন্তু দড়ি তাহার দেহভার বহন করিতে সক্ষম এমন শক্ত দড়ি সে পাইবে কোথায়? আর দড়ি পাইলেই বা গলা পাইবে কোথায়? গন্ডারের মুন্ডুর সঙ্গেই দেহটা যুক্ত। বিধাতা গলা দিতে ভুলিয়া গিয়াছেন। কাজেই সে স্থির করিল প্রায়োপবেশনে বিধাতার তপস্যা করিবে। তপে সন্তুষ্ট হইয়া বিধাতা পুরুষ আবির্ভূত হইলে সে একটা গলা চাহিয়া লইবে এবং তারপরে গলায় দড়ি দিয়া মরিয়া সমস্ত জ্বালার অবসান করিয়া ফেলিবে। খড়গনাশা বিষম তপস্যা শুরু করিয়া দিল। সেই তপস্যার খ্যাতি কিংবদন্তি আকারে এখনও আসাম প্রদেশে প্রচলিত আছে। অনেকে হয়তো তাহা শুনিয়াও থাকিবেন। দীর্ঘকাল তপস্যার পরে বিধাতা সন্তুষ্ট হইলেন এবং তাহার সম্মুখে একদিন সত্য সত্যই আবির্ভূত হইলেন। খড়গনাশা তাহাকে মনের দুঃখ নিবেদন করিলে বিধাতা বলিলেন, বৎস, একটা গলা লইয়া গলায় দড়ি দিয়া মরিলে আর এমন কি লাভ? তার চেয়ে তুমি মনুষ্যকুলেই জন্মগ্রহণ করো না কেন? মনুষ্যত্ব লাভ করিলে তোমার সকল দুঃখের অবসান হইবে। খড়গনাশা এই প্রস্তাবে আশাতীত আনন্দিত হইল এবং মানুষকুলে জন্মিবার বর লাভ করিল। বিধাতা অন্তর্ধান করিলেন। পরজন্মে খড়গনাশা মনুষ্যকুলে জন্মগ্রহণ করিল। সে মানুষ হইল বটে, কিন্তু তাহার নাসিকাটির পূর্বজন্ম সুলভ উচ্চতার হ্রাস হইল না। তাহার বিচিত্র নাকটি দেখিয়া তাহার আত্মীয় স্বজনেরা তাহাকে গন্ডার বলিয়া ডাকিতে আরম্ভ করিল। তাহার পিতামাতা অবশ্যই তাহাকে একটা শ্রুতি মনোহর নাম দিয়াছিল, কিন্তু সেটা ওই গন্ডার নামের তলে চাপা পড়িয়া গেল। মনুষ্য সমাজে তাহার গন্ডার নামই প্রচলিত হইল। সমবয়স্ক বালকদের সহিত খেলিতে খেলিতে পড়িয়া গেলে সেই আঘাতে তাহার কিছুই হইত না। ছেলেরা বিদ্রূপ করিয়া বলিত, বেটার গন্ডারের চামড়া। এই কথায় ক্ষীণ পূর্বস্মৃতিবৎ তাহার মনে উদিত হইত। ইহার বিপরীত কথা কোথায় যেন কবে যেন সে শুনিয়াছে, কিন্তু ঠিক কবে এবং কোথায় তাহার মনে পড়িত না। গণেশ, ইহাই তাহার পিতৃদত্ত নাম। পাঠশালায় ঢুকিয়া বড়ই মুশকিলে পড়িল। ছেলেরা কড়াকিয়া পড়িবার সময় সকলে সমস্বরে চিৎকার করিয়া উঠিত, 4 কড়ায় 1 গন্ডার, আর সবাই হো হো করিয়া হাসিতে থাকিত। গুরু মহাশয় ঘুম ভাঙিয়া লাফাইয়া উঠিয়া বলিতেন, আরে আসছিস কেনে?
সবাই বলিত, দেখুন না গণেশ কীরকম করছে। গণেশ বলিত, ওরাই আমাকে খ্যাপাচ্ছে, আমাকে গন্ডার বলছে। গুরু মহাশয় গণেশের মুখের দিকে তাকাইয়া বলিতেন, তা তুই ওরকম হাঁ করে বসে আছিস কেন? গণেশ বুঝিতেই পারিত না, চুপ করিয়া থাকিত। অপরাধীর নীরবতাই অনেক ক্ষেত্রে তাহার অপরাধের প্রমাণ। গুরু মহাশয় বেদগাছা হাতে করিয়া তাহার উপরে গিয়া পড়িতেন, বলিতেন, তুই গন্ডার ছাড়া আর কি? 100 বার গন্ডার। এত শক্ত কি মানুষের চামড়া? বেদগাছা ভাঙিত, গণেশ ভাঙিত না। কাজেই প্রমাণ হইয়া যাইত সে গন্ডার ছাড়া আর কিছুই নয়। অতঃপর গন্ডার হাই স্কুলে প্রবেশ করিল। হাই স্কুল শব্দটি সে আগেই শুনিয়াছিল এবং তাহার ধারণা হইয়াছিল তাহা কোনো একটা উচ্চ বস্তু হইবে, কিন্তু স্কুল গৃহটি 8-10টি গৃহের মতোই বলিয়া তাহার মনে হইল। কাজেই সে হাই শব্দের সার্থকতা বুঝিতে না পারিয়া হেডমাস্টার মহাশয়ের কাছে জিজ্ঞাসু হইয়া উপস্থিত হইল। হেডমাস্টার তো তাহার প্রশ্ন শুনিয়া অবাক। সত্য কথা বলিতে কি, হাই স্কুল কেন যে হাই তাহা তিনিও জানেন না, কিন্তু কোনো ছাত্রের প্রশ্নের উত্তরে জানি না বলা আর নিজের মৃত্যুদণ্ডের আদেশে স্বাক্ষর করা একই কথা। এরকম ক্ষেত্রে একমাত্র যাহা কর্তব্য তিনি তাহাই করিলেন। বিষম রাগিয়া উঠিলেন, বলিলেন, এসব প্রশ্ন শিখলে কোথায়? এই অল্প বয়সেই খারাপ ছেলেদের সঙ্গে মিশতে শিখেছ না? হেডমাস্টারের উত্তর শুনিয়া তাহার কেমন যেন সন্দেহ হইল হাই শব্দের অর্থ হয়তো লো হইবে। তবু সে দমিল না, শুধাইল, স্যার, হাই শব্দের অর্থ তো উচ্চ। ইহার পর কোনো হেডমাস্টারের পক্ষেই আর ধৈর্য ধারণ সম্ভব নয়। তিনি হাঁকিয়া উঠিলেন, বেয়ারা, ওই পাজি ছেলেটাকে ধরো তো। এই নির্দেশ শুনিবা মাত্র গন্ডার ছুটিয়া পালাইল। ছেলের দল তাহার পিছে পিছে ছুটিল। অনেকেই তাহার পূর্ব পরিচিত। তাহারা ওই গন্ডার যায়, ওই গন্ডার যায় বলিয়া চিৎকার করিতে লাগিল। হাই স্কুলে প্রবেশের প্রথম দিকেই তাহার গন্ডার খ্যাতি প্রতিষ্ঠিত হইয়া গেল। এই ব্যাপার হইতেই বুঝিতে পারা যাইবে তাহার স্কুল জীবন বড় সুখের হইল না। তাহার উপরে অত্যাচার হইলে আগে সে রাগিত, তাহার রাগ দেখিয়া ছেলেরা গন্ডার বলিয়া তাহাকে আরও বেশি করিয়া খ্যাপাইত। এখন রাগ চাপিতে গিয়া সে কাঁদিয়া ফেলে। তাহার চোখের জল দেখিয়া ছেলেরা বলে, গন্ডার দমকল খুলে দিয়েছে। কিন্তু এ সংসারে কাহারও জীবন অনবিচ্ছিন্ন দুঃখের নয়। দুর্ভাগ্যের দেওয়াল নিরন্ধ্র হইলেও তাহাতে জানালা থাকিতে বাধা নাই। স্কুলে একদিন ইন্সপেক্টর আসিলেন। তিনি গন্ডারের ক্লাসে ঢুকিয়া ছাত্রদের প্রশ্ন করিতে লাগিলেন। ভাগ্যের ইঙ্গিতে তাহার প্রথম প্রশ্নটি হইল, গন্ডার সম্বন্ধে কি জানো বলো। সকলে গণেশের দিকে তাকাইয়া মুখ টিপিয়া হাসিতে লাগিল। ক্লাসের সেরা ছাত্রটি গন্ডার সম্বন্ধে যে মন্তব্য প্রকাশ করিল তাহাতে বুঝিতে পারা গেল উহা এক প্রকার 4 পা বিশিষ্ট জীব। ইহার বেশি কেহই বলিতে পারিল না। ইন্সপেক্টর যখন বিরক্ত হইয়া ক্লাস পরিত্যাগ করিতে যাইবেন তখন তাহার দৃষ্টি পড়িল গণেশের দিকে। বলিলেন, তুমি বলতে পারো? সকলকে বিস্মিত করিয়া দিয়া গণেশ গন্ডারের জীবন বৃত্তান্ত সম্বন্ধে নিখুঁত একটি বর্ণনা দিল। ইন্সপেক্টর খুশি হইয়া তাহার পিঠ চাপড়াইয়া হেডমাস্টারকে বলিলেন, ভেরি ইন্টেলিজেন্ট, একে একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেব। ইন্সপেক্টর চলিয়া গেলে ছেলেরা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল, ও কেন পারবে না, আর জন্মে ও গন্ডার ছিল। যথাসময়ে গণেশ একটি স্কলারশিপ পাইল, কিন্তু ছেলেরা তাহাকে স্কলারশিপ না বলিয়া নামকরণ করিল গন্ডারশিপ। এইভাবে সুখে দুঃখে গণেশের হাই স্কুলের জীবন শেষ হইল। স্কুলের বাহিরের জীবনেও গণেশের পক্ষে যে খুব প্রীতিকর ছিল এমন নয়। পাড়ায় একটি মাত্র সরিষার তৈলের দোকান,
সেখানে এমন ভিড়, এমন ঠেলাঠেলি, পরস্পরের গাত্রে এমন ঘর্ষণ যে কেহ পকেটে সরিষা ভরিয়া সেই ভিড়ে প্রবেশ করিলে সেই সরিষা হইতে তেল বাহির হইয়া পড়িবে। একদিন গণেশের মা বলিলেন, ওরে যা, তেল নিয়ে আয়। গণেশ বড়ই মাতৃভক্ত। সে অমনি একটি পাত্র লইয়া দৌড়িয়া গিয়া ভিড়ের মধ্যে আত্মবিসর্জন করিল। 1 ঘণ্টা পর ছিন্ন বস্ত্র, বিদীর্ণ চর্ম হইয়া 1 পোয়া তৈলাক্ত এক প্রকারের বস্তু লইয়া যখন সে বাহির হইল, তাহার গা জ্বালা করিতে লাগিল। তৈল নামক যে বস্তু সে পাইয়াছিল, তাহার অনেকটাই গেল ক্ষতস্থানে লাগাইতে। তারপর হইতে সে প্রায়ই ভাবিত, লোকে কেন আমার গায়ে গন্ডারের চামড়া আছে বলিয়া পরিহাস করে? মানুষের গায়ের চামড়াও তো কম পুরু নয়, নতুবা আমার গা কেন ক্ষতবিক্ষত হইতে গেল? গণেশ জানিত না, এবং অনেকেই জানে না যে মানুষের গায়ের চামড়া বিধাতা ইচ্ছা করিয়াই মোটা করিয়া দিয়াছেন, নতুবা সংসারের মতো সংঘর্ষবহুল স্থানে মানুষ বাঁচিবে কি উপায়? বিধাতা কেন যে মানুষের চামড়া আরও পুরু করিয়া দিলেন না, ইহাই তো মানুষের নালিশ হওয়া উচিত। গন্ডারের চামড়া মোটা বটে, কিন্তু মানুষের চামড়া ততোধিক মোটা, নতুবা পূর্বজন্মের গন্ডাররূপী গণেশের সংসারে এমন কষ্ট হইবে কেন? গণেশদের সংসারের অবস্থা সচ্ছল ছিল না, কাজেই তাহার বিবাহ দিবার জন্য পিতামাতার কর্তব্যবোধ জাগ্রত হইয়া উঠিল। আর বাংলাদেশও এমন স্থান যে এখানে আর্থিক অবস্থা ও বিবাহের তৎপরতা পরস্পর প্রতিকূল। গরিব এখানে শীঘ্র বিবাহ করিয়া ফেলে, ধনীর সন্তান বিবাহ করিতে চায় না। বোধ করি ভুল করিলাম, কেননা বিবাহের অপেক্ষা বিবাহের চেয়ে বড়তে খরচ কিছু বেশি। স্ত্রীকে না বলিয়া ক্ষান্ত করা যায়, কিন্তু ক্ষণিকাকে না বলিতে সাহস হয় না। যাই হোক, শুভ লগ্নে গণেশের বিবাহ হইয়া গেল। পাড়ার ছেলে মেয়েরা আড়ালে গণেশের স্ত্রীকে গন্ডারনি বলিয়া উল্লেখ করিত। একদিন পাড়ার একটি অবোধ বালক তাহাকে গন্ডারমাসি বলিয়া সকলের সম্মুখে ডাকিয়া ফেলিল। সেদিন রাত্রে গণেশকে তাহার পত্নী জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, সবাই আমাকে গন্ডারমাসি গন্ডারনি বলিয়া ডাকে কেন, বলিতে পারো? বলিতে পারিলেও গণেশের বলা উচিত ছিল না, কিন্তু গণেশের যে কেবল চামড়াখানাই কিছু মোটা ছিল এমন নয়, বুদ্ধিটাও মোটা ছিল। সে সবিস্তারে তাহার সারা জীবনের অভিজ্ঞতা বর্ণনা করিল। সমস্ত শুনিয়া তাহার স্ত্রী বলিল, সত্যিকারের গন্ডারনি বিবাহ করাই তোমার উচিত ছিল। গণেশের জীবনে ধিক্কার জন্মিল। সে সেই রাত্রেই ঘরের জানালার শিক ভাঙিয়া সংসার ত্যাগ করিয়া পলায়ন করিল। গণেশ পুস্তকে সিদ্ধার্থের গৃহত্যাগের কথা পড়িয়াছিল। ভাবিল, আমিও সেইরূপ গৃহত্যাগ করিব এবং তপস্যায় মনোনিবেশ করিব। কিন্তু কোথায় যে তপস্যার অনুকূল বন, আর ঠিক কোন দিকে যে নৈরঞ্জনা নদী, সে বিষয়ে সম্যক জ্ঞান না থাকাতে, বিশেষ সিদ্ধার্থের মতো রথ ও সারথীর ঐকান্তিক অভাব হওয়াতে সে নিকটস্থ এক প্রান্তরে বসিয়াই ভবিতব্যের চিন্তা করিতে লাগিল। সে ভাবিতে লাগিল, বিধাতা আমার চামড়া কেন মানুষের মতো করিয়া সৃষ্টি করিলেন না? তাহা হইলেই তো আমার এমন দুর্দশা ঘটিত না। পূর্বজন্মের তপস্যার কথা মনে পড়িলে সে বুঝিয়া বিস্মিত হইত, ঠিক ইহার বিপরীত প্রার্থনা সে একসময় করিয়াছিল। সেদিন সে পুরু চামড়া চাহিয়াছিল, আর আজ তাহার প্রার্থনা কোমল চামড়া। কি পশুকুলে, কি নরকুলে কোথাও যে সন্তোষ নাই, তাহাই কি ইহাতে প্রমাণ হয় না? সে ভাবিতে লাগিল, হায়, মানুষ হইলাম তো চামড়াখানা মানুষ চর্মসুলভ কোমলতা হইতে কেন বঞ্চিত হইল? নির্বোধ গণেশ জানিত না যে শুধু চামড়াখানি নয়, তাহার বুদ্ধিও মনুষ্য সুলভ স্থিতিস্থাপকতা পায় নাই। গন্ডার সুলভ একগুঁয়েমি বহন করিয়া সে মানুষের ঘরে জন্মগ্রহণ করিয়াছে। যখন সে এইরূপ চিন্তায় মগ্ন, তখন শুনিতে পাইল কে যেন কোথা হইতে বলিতেছে, সম্পাদক হবি, সম্পাদক হবি। গণেশ
চমকিয়া উঠিল। কে এমন কথা বলে? কই, কাহাকেও তো দেখা যাইতেছে না। হঠাৎ তাহার দৃষ্টি পড়িল গাছটির উঁচু একটি ডালের দিকে। বাহুল্য বলিয়া প্রকাশ করি নাই যে গাছের তলে বসিয়া চিন্তা করিতেছিল, কারণ বুদ্ধ, যুধিষ্ঠির, নিউটন যিনি যখনই চিন্তা করুন না কেন বৃক্ষতলে বসিয়াই চিন্তা করিয়াছেন। তবে গণেশের বেলাতেই বা তাহার ব্যতিক্রম হইতে যাবে কেন? সে দেখিতে পাইল একটি সুখ পক্ষী ক্রমাগত প্রশ্ন ধ্বনিত করিয়া যাইতেছে, সম্পাদক হবি, সম্পাদক হবি? গণেশ শুধাইল, তুমি কে? সুখ পক্ষী বলিল, আমি একটি সুখ পক্ষী, কিন্তু এই সৌভাগ্য এইমাত্র লাভ করিয়াছি। কিছুক্ষণ আগে আমি প্রসিদ্ধ সংবাদপত্র জম্বুদ্বীপের সম্পাদক ছিলাম। মৃত্যু হইবা মাত্র আমি সুখ জন্ম লাভ করিয়া এই বৃক্ষটিতে আসিয়া বসিয়াছি। এখনও আমার মৃতদেহটা আফিসে পড়িয়া আছে, আর তাহার ফটো তুলিবার চেষ্টা চলিতেছে। নিশ্চয় এখনও নতুন সম্পাদক নিযুক্ত হয় নাই। যদি তোমার সম্পাদক হইবার ইচ্ছা থাকে তবে জম্বুদ্বীপ অফিসে যাইতে পারো। এই কথা শুনিবা মাত্র পরিণাম অজ্ঞ নির্বোধ গণেশ জম্বুদ্বীপ পত্রিকার অফিসে ছুটিল। তাহার সংসার বৈরাগ্য যে নিতান্ত শ্মশান বৈরাগ্য চতুর পাঠক তাহা নিশ্চয়ই বুঝিতে পারিয়াছেন। গণেশ যদি মনুষ্য সুলভ অভিজ্ঞ হইত তবে সুখ পক্ষীর মৃত্যুর বিবরণ নিশ্চয় জিজ্ঞাসা করিত, কিন্তু সে করে নাই বলিয়াই আমরা করিব না কেন? আর লেখকের সুবিধা এই যে সে জিজ্ঞাসা না করিয়াও সব কথা জানিতে পায়। সম্পাদকের মৃত্যুর কারণ আর কিছুই নয়। 31 বছর ধরিয়া সংবাদপত্র সম্পাদনা করিতে করিতে বাঁধাবুলির পথে চলিতে চলিতে সম্পাদক মহাশয় একটি আধ্যাত্মিক সুখপক্ষীতে পরিণত হইয়াছিলেন। যদিচ দেহটি তখনও মানবীয় ছিল, কিন্তু ঘটনাক্রমে একদিন নরদেহের সাপ বিমুক্ত হইয়া বিশুদ্ধ সুখপক্ষী রূপে তিনি আকাশে উড্ডীন হইয়া গেলেন। ঘটনাটি এইরূপ। একদিন গঙ্গাতে স্নানান্নিক সমাধা করিয়া তিনি এক সুপক্ক কদলী ভক্ষণ করিতে করিতে মনের আনন্দে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় একটি দুষ্ট বায়স তাহার হাত হইতে অর্ধভুক্ষ কদলীটি ছো মারিয়া লইয়া পালাইল। সম্পাদক মহাশয় বিস্মিত রোষে পলায়মান বায়সটির দিকে তাকাইল। তাহার ইচ্ছা হইল, আহা, তিনি যদি একটি পাখি হইতে পারিতেন তবে একবার ওই কাকটিকে দেখাইয়া দিতেন সম্পাদকের কলাতে অনধিকার চর্চার ফল কি বিষম হইতে পারে। যেমনই না এই ইচ্ছে হওয়া, অমনি তাহার অতীন্দ্রিয় সত্তা হইতে সুখপক্ষী পরিণত হইয়া কাকের পশ্চাৎ ধাবন করিল। তাহার আধিভৌতিক দেহ অসার হইয়া ভূপতিত হইল। সকলে বলিল তিনি সন্ন্যাস রোগে মারা গিয়াছেন, কিন্তু কেহই আসল রহস্য জানিতে পারিল না। ইহাই সম্পাদকের সুখপক্ষী হইবার ভিতরকার কথা। এদিকে গণেশ ছুটিতে ছুটিতে সংবাদপত্র অফিসে গিয়া উপস্থিত হইয়া তাহার প্রার্থনা জানাইল। মালিক তাহার কথা শুনিয়া তাহার গায়ের চামড়া হাত দিয়া টিপিয়া দেখিয়া তখনই তাহাকে সম্পাদক পদে বসাইয়া দিলেন। গণেশ ভাবিল, এতদিনে বিধাতা প্রসন্ন হইয়াছেন। হায় গণেশ, তোমার এখনো বুঝিতে বিলম্ব আছে যে বিধাতা পুরুষ তোমার অপেক্ষা কম চতুর নহেন। সম্পাদক হইয়া গণেশ প্রথম দিনই বুঝিতে পারিল এতদিনে তাহার স্থূল চর্মের অনুরূপ কর্ম জুটিয়াছে। সন্ধ্যাবেলায় যখন সে সিঁড়ি দিয়া নামিতেছে, মালিক আসিয়া এক পদাঘাত করিয়া তাহাকে নিচে ফেলিয়া দিল। কিন্তু তাহাতে গণেশের শরীর ক্ষত হওয়া দূরে থাকুক, তাহার স্থূল চর্মের আঘাতে নিম্নতম সিঁড়িটার খানিকটা ভাঙিয়া গেল। আর শুধু তাই নয়, তাহার চামড়ার স্পর্শে মালিকের জুতার চামড়া ছিন্ন হইয়া মালিকের পায়ে রক্ত বাহির হইয়া পড়িল। ইহার ফলে মালিক বুঝিতে পারিল, হ্যাঁ, এতদিনে আঘাতসহ সম্পাদক জুটিয়াছে, ইহাকে আর মারিবার প্রয়োজন নাই। কিন্তু মালিক ছাড়াও তো জগতে লোক আছে, তাহারা গণেশকে এত সহজে ছাড়িবে কেন? সদা সর্বদা নানাবিধ লোক নানারূপ বিরুদ্ধ প্রস্তাব লইয়া তাহার কাছে আসে।
গণেশ যে ঘরটিতে বসে তাহার চারিটি দ্বার। পূর্ব দ্বার দিয়া ধর্মঘটকারীগণ যদি প্রবেশ করে, পশ্চিম দ্বার দিয়া ঢোকে ধর্মঘট বিরোধী মালিকের দল। তাহারা বাহির হইবা মাত্র উত্তর দ্বার দিয়া ঢোকে ধর্মঘটের সমর্থকগণ, আর দক্ষিণ দ্বার পথে ধর্মঘটের প্রতিবাদীগণ প্রবেশ করে। যে কোনো পাকা সম্পাদকের এই চতুরঙ্গ আক্রমণে কাতর হইয়া পড়িবার কথা, কিন্তু গণেশের গণ্ডার সত্তা কিছুমাত্র কাতর হয় না। সে সকলের বক্তব্যই সমান ঔৎসুক্যের সহিত শ্রবণ করে, সকলকেই সে সমান খুশি করিয়া বিদায় দেয় এবং কাহারও সপক্ষে কিচ্ছু লেখে না। ইহাতে সকলেরই সমান অসন্তুষ্ট হইবার কথা, কিন্তু গণেশের অদৃষ্টের বা চামড়ার সৌভাগ্যবশত সকলেই তাহার উপর সমান খুশি হয়। ক্রমে তাহার সম্পাদক খ্যাতি এত বিস্তৃত হইল যে তাহার পত্নীর কানে গিয়া তাহা প্রবেশ করিল। একদিন সন্ধ্যার প্রাক্কালে তাহার পত্নী গণেশের বাড়িতে আসিয়া পা ছড়াইয়া কাঁদিতে বসিল। ওগো, তুমি কি পাষাণ? আমাকে কি একবারের জন্য খবর দিতে নাই? আমি তোমার সংবাদের জন্য ভূভারতের সর্বত্র খুঁজিয়া মরিয়াছি, আর তুমি এখানে নিশ্চিন্তে বসিয়া আছো। বিজ্ঞ পাঠক ও বিজ্ঞতর পাঠিকা নিশ্চয় বুঝিতে পারিতেছেন গণেশ পত্নীর একটি বাক্য সত্য নয়, কারণ বিবাহের অত্যল্পকাল পরেই স্বামী স্ত্রী পরস্পরের ভীষণতম শত্রু হইয়া পড়ে। একজন দূরে গেলে অপরের সন্ধান করা দূরে থাকুক, পরম স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচে, কিন্তু মুখে ইহা কেহ স্বীকার করিতে চাহে না। গণেশও মুখে স্বীকার না করিয়া নিজের দোষ মানিয়া লইয়া পত্নীকে গৃহে গ্রহণ করিল এবং পত্নী পতিপ্রেমের আতিশয্যজাত আগ্রহে তাহার বাক্স, ডেস্ক, ঘর দ্বারের চাবির গোছাটি সযত্নে অঞ্চল প্রান্তে বাঁধিয়া ফেলিল। পতির চাবি সংগ্রহের সামাজিক নামই পাতিব্রত্য। যে স্ত্রী যত সত্বর, যত কৌশলে পতির চাবি সংগ্রহ করিতে পারে, সে ততোধিক সাধ্বী। দীর্ঘকাল দুঃভোগের পর গণ্ডার চর্মা গণেশ সম্পাদক জীবনে আসিয়া মানব জন্মের চরিতার্থতা লাভ করিয়াছে। গণেশের ধারালো কলমের আঘাতে অন্যান্য কাগজের সম্পাদকগণ ভয়ে তটস্থ, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তাহাদের আঘাতে গণেশ গণ্ডারবৎ অটল। অন্যান্য কাগজ বলাবলি করে, লোকটা কি গণ্ডার ছিল নাকি? হায় সম্পাদক কুল, তোমরা অনেক রহস্যই জানো, কিন্তু সব রহস্য তোমাদের আয়ত্ত নয়। ছিল কি ছিল নাকি নিতান্ত বাহুল্য। গণেশ সশরীরে একটি গণ্ডার। গণেশ নিরন্তর প্রার্থনা করে, বিধাতা আমার চামড়া আরও পুরু করিয়া দাও, আরও আরও। কিন্তু লোকে যাহাই ভাবুক, বিধাতার সাধ্যেরও একটি সীমা আছে। তাই তিনি গণেশের উপরে বিরক্ত হইয়া গণেশের সম্পাদক জীবন অবসানের নির্দেশ দিলেন। এবারে আমি যে ঘটনাটি বলিতে যাইতেছি তাহা কিঞ্চিত রূপান্তরিত আকারে পাঠকগণ নিশ্চয়ই দেখিয়াছেন, কারণ কিছুকাল আগে জম্বুদ্বীপ সম্পাদকের অভাবনীয় মৃত্যুরহস্য নামে পতাকা সংবলিত হেডলাইনে তাহা সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল। আসল হত্যাকারীকে ধরিতে না পারিয়া লোকে ইহাকে একটা সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলিয়া মনে করিয়াছিল, কিন্তু এমন সাম্প্রদায়িক হত্যা আর ঘটে নাই বলিলেও চলে। একদিন রাত্রি 10 ঘটিকায় গণেশ যখন একাকী বসিয়া পরদিনের জন্য সম্পাদকীয় প্রবন্ধ লিখিতেছে, তখন সারা গায়ে শীত বস্ত্র পরিহিত কে একজন তাহার কক্ষে প্রবেশ করিল। গণেশ মুখ তুলিয়া বলিল, কি চান? আগন্তুক বলিল, আপনাকেই চাই। গণেশ শুধাইল, কেন? আগন্তুক বলিল, নিতান্ত প্রয়োজন। গণেশ জিজ্ঞাসা করিল, কোথা হইতে আসিতেছেন? সে বলিল, আসাম। গণেশ বলিল, বুঝিয়াছি, গ্রুপিং সম্বন্ধে আলোচনা করিতে বুঝি? আগন্তুক সংক্ষেপে বলিল, না। গণেশ শুধাইল, তবে কি প্রয়োজন? আগন্তুক বলিল, আপনার চামড়াখানি প্রয়োজন। গণেশ বলিল, প্রয়োজন হলেই বা পাইবেন কেন? আমার চলিবে কি রূপে? বিশেষত আপনি কে তাহা তো এখনও জানিতে পারি নাই। তখন আগন্তুক গাত্র হইতে শীতবস্ত্র
দূরে নিক্ষেপ করত স্বমূর্তি প্রকাশ করিয়া বলিল, আমি আসামের অরণ্য প্রদেশের গন্ডার রাজ। সরল ভাষায় আমি একটি গন্ডার। গণেশ বিস্মিত না হইয়া বলিল, কিন্তু আমার চর্মে কি প্রয়োজন? আসাম হইতে আগত গন্ডার বলিল, আমার চামড়াই সবচেয়ে পুরু বলিয়া এতদিন আমার গৌরব ছিল, কিন্তু ওরে পাষণ্ড, তোর সম্পাদক খ্যাতি প্রচারিত হইবার পরে আমার সমস্ত গৌরব ধূলিসাৎ হইয়াছে। কাজেই তোকে হত্যা করিয়া তোর চামড়াখানি লইতে আমি আসিয়াছি। গণেশ বলিল, কিন্তু আমাকে মারিলে কি নরহত্যার দায়ে পড়িবে না? গন্ডাররাজ গর্জন করিয়া বলিল, নিশ্চয়ই নয়। স্মরণ করিয়া দেখ, তুই পূর্বজন্মে গন্ডার ছিলি, আর এখনো তুই একটি আধ্যাত্মিক গন্ডার। গণেশ শান্তভাবে বলিল, আর্কিমিডিসের নাম শুনিয়াছ? গন্ডাররাজ বলিল, সে আবার কে? গণেশ বলিল, সে একটি লোক। ঘাতকের উদ্যত অস্ত্রের তলে বসিয়া সে বলিয়াছিল যে, মারো, কিন্তু বৃত্তটি নষ্ট করিও না। সেইরূপ আমিও তোমাকে অনুরোধ করিতেছি যে, আমাকে মারিতে চাও মারো, কিন্তু এই সম্পাদকীয় প্রবন্ধটি নষ্ট করিও না। গন্ডাররাজ বলিল, তোর প্রবন্ধের উপর আমার কোনো লোভ নাই, লোভ তোর চামড়াখানার উপরে। এই বলিয়া সে তীক্ষ্ণ খড়গের আঘাতে গণেশের দেহ চিরিয়া ফেলিয়া তাহার চামড়াখানি খুলিয়া লইয়া বেশ সযত্নে ভাঁজ করিয়া ছোট একটি সুটকেসে পুড়িয়া পুনরায় শীত বস্ত্রাদি গায়ে জড়াইয়া হেলিতে দুলিতে প্রস্থান করিল। গণেশের চর্মহীন রক্তাক্ত দেহ টেবিলের তলায় পড়িল। খানিকটা রক্ত ছুটিয়া সম্পাদকীয় প্রবন্ধের একটি ছত্রের নিচে গিয়া পড়িল। সকলে ভাবিল সম্পাদক ছত্রটিকে লাল কালিতে আন্ডারলাইন করিয়া দিয়াছেন। সেই ছত্রটি তুলিয়া দিয়া আমরা গণেশের গন্ডার জীবন কাহিনীর অবসান করিলাম। চর্মের দৃঢ়তাতেই মানুষের প্রকৃত মনুষ্যত্ব। এতক্ষণ শুনলেন ছোট গল্প গন্ডার। রচনা প্রমথনাথ বিশি। পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।